এই রে, কিসের মাঝে কি বলে ফেললাম। এখন কোনো উপায় নেই, রাত্রির কথা মেনে নিতে হবে, নয়তো আমার পুরুষত্ব নিয়ে প্রশ্ন উঠে যাবে। তখন নিরুপায় হয়ে বললাম, আচ্ছা ঠিক আছে, আপনার কথাই থাকবে। রাত্রি তখন একটা হাসি দিয়ে বলল, সত্যি? হুম, সত্যি। এরপর আমি আবার বিছানায় শুতে যেতেই রাত্রির বাধা, তাই জিজ্ঞাসা করলাম, আবার কি হলো? আপনি বিছানায় ঘুমাচ্ছেন কেন? আপনার সাথে যা কথা হয়েছে সেটা কাল থেকে শুরু হবে, তাই আজকে আমি বিছানায় ঘুমাবো। না, আপনি সেটা পারেন না। আপনি অর্ধেক রাত বিছানায় ঘুমিয়েছেন, এখন বাকি রাতটা আমি ঘুমাবো। আল্লাহ, এ কিরকম পাকা মেরে বাবা। আমার এখন আর কথা কাটাকাটি করার ইচ্ছে নেই, তাই বিছানা ছেড়ে সোফায় এসে শুয়ে পড়লাম। প্রথমে একটু অস্বস্তি হচ্ছিল বটে, কিন্তু কখন যে ঘুমিয়ে পড়লাম টেরই পাইনি। সকালে ঘুমের মধ্যে থেকে যেন কারোর অট্টহাসির শব্দ পাচ্ছি। চোখ খুলতে দেখি রাত্রি আমার পাশে দাঁড়িয়ে মুখ চেপে হাসি থামানোর চেষ্টা করছে। আহা, কি অপরূপ সে হাসি! তার নির্মল চেহারা থেকে যেন ঝর্ণার মতো হাসি ঝরে পড়ছে। হাসির কারণে রাত্রির গালে যে টোলটা পড়েছে সেটা বর্ণনা করার মতো ভাষা আমার কাছে নেই। আমি অবাক হয়ে রাত্রির দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলাম। তারপর হঠাৎ কিছুক্ষণ পর মনে পড়ল, আরে রাত্রি এভাবে হাসছে কেন? তখন আমি উঠে বসে জিজ্ঞাসা করলাম, কি হলো, আপনি এভাবে পাগলের মতো হাসছেন কেন? তখন রাত্রি কোনো মতে তার হাসি থামিয়ে বলল, রাতে তো আমাকে দেখে হাসছিলেন, এখন একবার নিজের দিকে তাকিয়ে দেখুন তো। বলেই আবার হাসি শুরু করে দিল। তারপর আমি আমার আশেপাশে তাকিয়ে দেখলাম, কোথায় সোফা আর কোথায় আমি। আশ্চর্য, সোফা থেকে পড়ে গেলাম আর আমি টেরই পেলাম না। আরে, আপনি এভাবে হাসছেন কেন? আমি তো আগেই বলেছি যে আমার সোফায় ঘুমানোর অভ্যেস নেই। তাহলে রাতে তো আমাকে দেখে আপনার খুব হাসি পাচ্ছিল। এরপর আমি আর কোনো কথা না বলে সোজা ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে বের হয়ে এলাম। বেরিয়ে দেখলাম রাত্রি এই সকালেও আবার বিএপের সাথে কথা বলতে ব্যস্ত। কিন্তু কেন জানি আমার এই ব্যাপারটা একদম ভালো লাগছে না। আমি ঘর থেকে বেরিয়ে বাইরে চলে এলাম। কিছুক্ষণ সকালে সতেজ পরিবেশে হাঁটাহাঁটির পর বাড়ি ফিরে এলাম। ঘরে এসে দেখি রাত্রি এখনো ফোনে আছে। তখন আমি ওর কাছে গিয়ে বললাম, রাত্রি নিচে চলুন, মা ডাকছে। রাত্রি তখন ফোনটা কান থেকে নামিয়ে বলল, হ্যাঁ, আপনি যান, আমি এক্ষুনি আসছি। কি আর করার, আমি একাই নিচে চলে এলাম। তখন আবার আম্মু জিজ্ঞাসা করলো, কি রে নিলয়, বৌমা কোথায়? আম্মু, ও আসছে। তারপর আমি একটা চেয়ার নিয়ে বসে খাওয়া শুরু করে দিলাম। আর আমার খাওয়া যখন শেষ আমি উঠতে যাব, তখন গিয়ে রাত্রি নিচে চলে এলো। আম্মুর সাথে সাথেই রাত্রিকে দেখে জিজ্ঞাসা করলো, রাত্রি, তোমার এতক্ষণ লাগলো কেন বৌমা? রাত্রি আম্মুকে কি উত্তর দিল জানি না, কারণ ততক্ষণে আমি রুমে চলে এসেছি। রাত্রি আর কি বলবে, নিশ্চয় মিথ্যে কোনো কথা বানিয়ে বলে দিয়েছে। এরপর আমি আর দেরি না করে তৈরি হয়ে সোজা অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। নিজের কাজ করার পর দুপুরের দিকে কি মনে করে রাত্রিকে ফোন দিলাম, কিন্তু যতবার ট্রাই করলাম ততবার ব্যস্ত বলল। রাত্রি কি এখনো ছেলেটার সাথে কথা বলছে? কিন্তু আমি বা এসব ভাবছি কেন? আমি তো রাত্রিকে ছেড়ে দেবো কিছুদিন পর। তাহলে আচ্ছা, কোথাও আমি রাত্রির প্রতি দুর্বল হয়ে পড়ছি না তো? না না, এমনটা হতে দেওয়া চলবে না। এই সব কিছু ভাবতে ভাবতে আর কাছে মন বসাতে পারলাম না, তাই অফিস টাইমের আগে বাড়িতে চলে এলাম। বিকেলে ড্রয়িং রুমে বসে চা খাচ্ছি। আমার সাথে মা বাবা আর নিতু বসে আছে। রিভার তার ভার্সিটিতে। আর রাত্রির খবর আপাতত আমি জানি না। আমি নিতুদের সাথে বসে গল্প করছিলাম, তখনই উপর থেকে রাত্রি নেমে এলো। এসে নিতুকে দেখে হাসি মুখে বলে উঠল, আরে ভাবি, কখন এলে? কেমন আছো তুমি? বাড়ির সবাই কেমন আছে? হ্যাঁ ভাবি, আমি ভালো আছি। আর বাড়ির সবাইও খুব ভালো। তোমার কি খবর? তুমি আমাকে ভাবি বলছো কেন? বাড়ি, তুমি এখন আমার ভাইয়ের বউ। তোমাকে ভাবি বলবো না তো কাকে বলবো? ব্যাপারটা আসলে কেমন যেন হয়ে গেল। দুজনেই দুজনের ভাবি, আবার ননদও। যাই হোক, তারপর রাত্রিও আমাদের সাথে আড্ডায় সামিল হয়ে গেল। তখন কথার মাঝে
হঠাৎ করে নিতুটা বলে উঠল, আচ্ছা ভাইয়া, তোর হানিমুনে যাচ্ছিস কবে? ব্যাস হয়ে গেল। এই নিতুর বাচ্চা যতবারই মুখ খোলে ততবারই আমাকে কোনো না কোনো বিপদে পড়তে হয়। আজকে থেকে নয়, এটা চলে আসছে সেই ছোটবেলা থেকেই। যাই হোক, এখন এই হানিমুনের ব্যাপারটাকে চাপা দিতে হবে। কারণটা আপনারা খুব ভালো করে জানেন। তখন আমি বললাম, না রে, আমরা কোথাও যাচ্ছি না। এমনিতেই বিয়ে বিয়ে করে কাজের অনেক ক্ষতি হয়ে গেছে। এখন আর হানিমুন টানিমুন হবে না, সময় বুঝে পরে কোনো এক সময় করে নেব। এরপর কিছু বচুম বাজুম দিয়ে কথাটা চাপা করে দিলাম। তারপর নিতু সন্ধ্যার আগেই শ্বশুরবাড়িতে ফিরে গেল। রাতে খাবার খেয়ে আমি রুমে এসে ঘুমিয়ে পড়লাম। কথা অনুযায়ী আজকে আমি খাটে আর রাত্রি সোফায়। এভাবেই আমার জীবনটা চলতে লাগলো। একরকম নিরামিষ বলা চলে। বাড়ি থেকে অফিস, আবার অফিস থেকে বাড়ি। সারাদিন অফিসে কাজের চাপ, আর বাড়ি ফিরেও চুপচাপ। কিছু করার নেই, সব মেনে নিতে হচ্ছে। কারণ এটাই যে জীবন, বদলে যাওয়া জীবন। ঠিক 5 মাস পর আমি অফিসে বসে কাজ করছি। হঠাৎ তখনই ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখলাম রাত্রির ফোন। ফোনটা ধরতেই ওপাশ থেকে রাত্রির কণ্ঠে ভেসে আসলো, এই কি হলো তোমার? এখনো বুঝি দুপুর হয়নি? খেতে আসবে কখন? সবাই তোমার জন্য বসে আছে, জলদি এসো। আসলে আমার অনেক কাজ ছিল তো, তাই একটু দেরি হয়ে গেছে। আমি এক্ষুনি আসছি। কথাটা বলেই ফোনটা রেখে দিলাম। আরে আরে, কি ভাবছেন? হঠাৎ আপনি থেকে তুমি? ব্যাপারটা কি সেটাই জানতে চাইছেন, তাই তো? থামুন ভাই, আপনারা যেটা ভাবছেন সেটা নয়। আসলে এখন আমি রাত্রির ভালো বন্ধু মাত্র। এতদিন দুজন একসাথে থাকলেও একটা সম্পর্ক তো তৈরি হবেই। আমাদের মাঝে তো আর স্বামী স্ত্রীর সম্পর্কটা হয়ে ওঠেনি, তাই আমরা এক অপরের ভালো বন্ধু হয়ে গেছি। কত আর একঘেয়েমিতে থাকা চায়। এখন রাত্রি শুধু আমার একজন ভালো বন্ধু নয়, সে এখন আমার মায়ের সবচেয়ে পছন্দের পাত্রী, যাকে বলা চলে মায়ের সুযোগ্য বৌমা। আসলে সবার সামনে আমার একটা সুখী দম্পতি। মা আজকাল রাত্রিকে একটু বেশি পছন্দ করে, একেবারে চোখে হারাবার মতো অবস্থা। বাড়িতে রাত্রি যা বলে সেটাই ফাইনাল। ও, আর একটা কথা তো বলাই হয়নি, রাত্রি এখন ভালো বৌমার নাটকটা করার সাথে সাথে একজন ভালো ডাক্তারও। লাস্ট 4 মাস ধরে ও ডাক্তারি প্র্যাকটিস করছে। এই কালকেই ও একটা নামকরা বড় হাসপাতালে ডাক্তার হিসেবে জয়েন করেছে। আর সেই জন্যই আজকে বাড়িতে সকালে সেটা সেলিব্রেট করবে। আগেই বলেছি, রাত্রি এখন আমাদের পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য। সেই জন্য মা আজকে অনেক খাবার দাবার রান্না করেছে। বাড়ির বউ এত বড় হাসপাতালে ডাক্তারি করবে বলে কথা। আমি আর দেরি না করে বাড়িতে চলে এলাম। সবাই আমার জন্য বসেছিল। বাড়ির ভিতর ঢুকতেই মায়ের কথা শুনতে হলো। খিরে নিলয়, এখন তোর আসার সময় হলো? আজকে মেয়েটার জন্য এত ভালো একটা দিন, তোকে আমি এত করে বলে দিলাম তারপরেও। সরি আম্মু, আসলে কাজের চাপে। হয়েছে হয়েছে, এবার খেতে বস। তারপরে সবাই একসাথে খাবারটা শেষ করলাম। খাবার শেষ করে যেই নামে উঠতে যাব, তখন আম্মু বলে উঠল, নিলয় শোন, আজকে তুই বৌমাকে নিয়ে শপিংয়ে যাবি। রাত্রি নাকি কি কি জিনিস কেনার আছে। আম্মু কিন্তু আমার অফিস। তোর কাছে কি রাত্রির থেকে অফিসটা বেশি বড় হলো? আম্মু না, সেটা আমি বলিনি। আমি তো শুধু। আমাকে কথা শেষ করতে না দিয়ে আম্মু বলল, আর কোনো কথা নয়, তুই যাচ্ছিস, এটাই ফাইনাল। মায়ের মুখের উপর কথা বলার মতো সাহস আমার এখনো হয়ে ওঠেনি। আসলে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা মিটিং ছিল। এখন শান্তকে দিয়েই কোনো মতো ম্যানেজ করাতে হবে। এই জন্যই আমি উপরে এসে শান্তকে ফোন করে সব কিছু বুঝিয়ে দিলাম। এরপর একটু ওয়াশরুমে গেলাম। বেরিয়ে এসে দেখি রাত্রি সাজুগুজু করে রেডি হয়ে বসে আছে। জিজ্ঞাসা করলাম, কি হলো, এখনই যাবে নাকি? এইমাত্র লাঞ্চ করলাম, আর একটু পরে গেলে হয় না? রাত্রি তখন হাসি মুখে বলল, না, এক্ষুনি যেতে হবে। তোমাকে কিছু দেখানোর আছে, তারপর আমরা শপিংয়ে যাব। কিন্তু কি দেখানোর আছে? সেটা গেলেই দেখতে পারবে মিস্টার। এরপর আমরা বাড়ি থেকে রওনা দিয়ে রাত্রির কথা অনুযায়ী গাড়ি চালিয়ে আমরা একটা রেস্টুরেন্টের সামনে গিয়ে দাঁড়ালাম। এরপর আমি বললাম, এখন আবার রেস্টুরেন্টে কেন? তুমি নামোই না, আমার সাথে ভেতরে চলো। তারপর আমি রাত্রির পিছু পিছু একটা টেবিলের সামনে গিয়ে দাঁড়ালাম। তখনই ওখানে চেয়ারে বসে থাকা একটা ছেলে উঠে এসে হাত বাড়িয়ে দিয়ে বলল, হ্যালো মিস্টার নিলয়,
How are you? আমি কিছুক্ষণ ছেলেটার দিকে তাকিয়ে থাকার পর হাতটা মিলালাম। তখন রাত্রি বলে উঠল, নিলয়, এই হলো আমার বিএফ। তুমি তো ওকে দেখতে চেয়েছিলে, তাই না? ছেলেটা দেখতে সুদর্শনই বটে, স্মার্ট তো হবেই, ইউএসএ থাকে বলে কথা। কিছুক্ষণ কথা বলে বুঝলাম ব্যাটা একটু বেশি অহংকারী। নিজের গুণকীর্তন যে এত ভালো করে কেউ করতে পারে সেটা আসলে জানা ছিল না। ছেলেটার টেস্ট দেওয়ার কথায় কিছুটা অবমানিত বোধ করছিলাম, কিন্তু রাত্রির সামনে কিছুই বলতে পারছিলাম না। তাই আমিও ওর কথায় কান না দিয়ে একটু অন্যমনস্ক হয়ে কফিটা খাচ্ছিলাম। তখন রাত্রি বলে উঠল, নিলয়, যে কারণে তোমাকে এখানে এই সময় ডাকা, আসলে ওর যে কাজটা ছিল সব হয়ে গেছে। এখন আমরা চাইছি যে আমরা খুব শীঘ্রই বিয়েটা করে ফেলতে। আশা করি তুমি বুঝতেই পারছো আমি কি বলতে চাচ্ছি। এদিকে হঠাৎ রাত্রির কথা শুনে আমি যেন কেমন একটা ধাক্কা খেলাম। তারপর বললাম, ঠিক আছে, চিন্তা করো না, কথা মতো তুমি তোমার ডিভোর্স পেপার পেয়ে যাবে। আমাকে একটু সময় দাও, কাগজ হাতে পেলে আমি তোমাকে দিয়ে দেব। তখন ওরা দুজন মিলে একসাথে বলে উঠল যে থ্যাংক ইউ সো মাচ। তখন আমি বললাম, এখানে ধন্যবাদ দেওয়ার মতো কিছু নেই, আমি শুধু আপনাদেরও কথাটা রাখতে চেয়েছি। এরপর তারা নিজেদের মধ্যে কথা বলায় ব্যস্ত হয়ে পড়ল। আমার নিজেকে কেমন যেন এখানে আগাছার মতো লাগছিল। আমি উঠে ধীরে ধীরে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে চলে এলাম। আমি যে উঠে চলে এলাম রাত্রি যেন দেখতে পেল না। তারপর আমি গাড়িতে এসে বসে পড়লাম। আসলে এতদিন রাত্রির সাথে থাকতে থাকতে ওর প্রতি আমার দুর্বলতাটা যেন বেড়ে চলেছিল। আমি যতই ওর থেকে দূরে যেতে চেয়েছি ততই যেন ওর আরও কাছাকাছি চলে এসেছি। রাত্রিটায় কয়েক মাসের কথাবার্তা ও ব্যবহার দেখে আমার মনে হয়েছিল যে সে আমাকে ভালোবাসতে শুরু করেছে। কারণ এতদিন রাত্রিকে আমি আর আগের মতো ফোন করে কারোর সাথে কথাও বলতে দেখিনি। ও আমার সাথে আগের থেকে অনেক সহজ ব্যবহার করত, আর সবসময় আমাকে অফিসের সময় ফোন করে এটা ওটা জিজ্ঞাসা করত। কিন্তু আমি ভাবতে পারিনি যে রাত্রি শুধুমাত্র বন্ধুত্ব থেকে এগুলো করতো। নিজের উপর খুব রাগ হচ্ছে। রাত্রি তো আমাকে আগে থেকে সব কিছু বলে দিয়েছিল, তারপরও কেন আমি এত কিছু ভাবতে গেলাম। কষ্ট হচ্ছে খুব, চোখ দিয়ে জল বেরিয়ে আসতে চাইছে, প্রকাশ করতে চাইছে চাপা কষ্টটা। কিন্তু কেন জানি হাজার কষ্ট হলেও আমি কাঁদতে পারছি না। ছোটবেলা থেকেই কষ্ট সহ্য করাটা আমার অভ্যাস হয়ে গেছে। তারপর জানি না কখন যে গাড়ি দিয়ে ঘুমিয়ে পড়লাম। গাড়ির গ্লাসে কারো টোকানির আওয়াজে আমার ঘুমটা ভেঙে গেল। চোখ খুলে তাকিয়ে দেখি রাত্রি দাঁড়িয়ে আছে। আমি গ্লাসটা নামাতেই রাত্রি বলে উঠল,